দর্শক আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24-এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো এই আয়োজনে আপনাদের সাথেই আছি আমি শাহরিন জেবিন। 2017 সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক। 7 বছর আগে 21 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছাড়েন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রের বটবৃক্ষ হলেও আব্দুর রাজ্জাকের জন্ম কলকাতায় 1942 সালের 23 জানুয়ারি। সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় মঞ্চনাটকে যুক্ত হন তিনি। দেশের ছবিতে অভিষেক 1966 সালে 13 নম্বর ফেকু ওস্তাগার লেন দিয়ে। দীর্ঘ ক্যারিয়ারে 3 শতাধিক বাংলা সিনেমার পাশাপাশি অভিনয় করেন উর্দু ভাষার চলচ্চিত্রেও। 16টি ছবি পরিচালনার পাশাপাশি রাজলক্ষ্মী থেকে সিনেমা প্রযোজনাও করেছেন নায়করাজ। কিংবদন্তির প্রস্থানে যে শূন্যতা তৈরি হয়েছে তা আজও অনুভব করছেন তার সহকর্মীরা। নায়ক রাজ্জাককে দেখেই চলচ্চিত্রে আসা। যখন দর্শক ছিলাম তার ছবি দেখতাম, তার ভক্ত ছিলাম। আমি পরিচালক হওয়ার পর তাকে নিয়ে ছবি করেছি এবং ছবি করতে যখন গিয়েছি তখন সে যেভাবে রিসিভ করছে, যে একটা ছেলেকে যেভাবে গ্রহণ করে। রাজ্জাক ভাইয়ের কাছে পেয়েছি ভালোবাসা, স্নেহ, সব কিছু, শাসন, সব কিছু। যে সময় আমরা পাকিস্তানি মোহাম্মদ আলী, ওয়াহিদ মুরাদের ছবি দেখতে হতো, বম্বের দিলীপ কুমারের ছবি দেখতে হতো, তখন রাজ্জাক ভাই আমাদেরকে বাংলা ছবি দেখতে শিখিয়েছে। ওনাকে মিস করি, অন্তত আমি রাজ্জাক ভাইকে অনেক মিস করি। রাজ্জাক ভাই হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন বা চলচ্চিত্র ছেড়ে চলে গেছেন, কিন্তু তার যে সৃষ্টি, তার যে কালজয়ী যে ছবিগুলো রেখে গেছেন বাংলা চলচ্চিত্র, আমি মনে করি আপনার সিনেমা প্রেমী যারা, বাংলা দেশের মানুষ যারা, আমার মনে হয় তাকে যুগ যুগ ধরে তাকে মনে রাখবে। অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদের পাহাড় গড়ার পাশাপাশি শিল্পকলা একাডেমিকে ক্লাবে পরিণত করেছিলেন লিয়াকত আলী লাকী, যেখানে বসত মদের আসর। 13 বছর মহাপরিচালকের চেয়ারে বসে নারী কেলেঙ্কারিতেও জড়িয়েছেন তিনি। সম্প্রতি লাকী পদত্যাগ করলে তার বিরুদ্ধে একে একে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। 13কে বলা হয় আনলাকি 13। প্রচলিত সে কথাটাই সত্যি হলো লিয়াকত আলী লাকীর বেলায়। 13 বছরে এসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের চেয়ার ছাড়তে হলো তাকে। মহাপরিচালকের চেয়ার ছাড়ার আগে যা করেছেন তাতে পাহাড়সম অভিযোগ জমেছে লাকীর বিরুদ্ধে। সরকারি অর্থে করতেন মদের পার্টি, ছিল একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক, দীর্ঘ সময় ক্ষমতায় থেকে শিল্পকলাকে রীতিমতো পরিণত করেছিলেন একটি ক্লাবে। আমার সে ভিডিও আছে, স্টিল ছবি, ভিডিও, উনি গাড়ি থেকে নামতেছে, কিভাবে হেঁটে যাচ্ছে, আমারে ওই দখল করে দেয়। যে উনি যখনই রূপসার বাসায় যায় রাতে, আমার সাথে ফোন আসে, সাথে ফোন দেয় এবং প্রথম আমাকে এই কথাগুলি পাস করতো রুবেল বাসায় থাকা অবস্থা আমি জানতে রুবেল পাশের রুমে থাকে। উনি প্রথমে যে হারমোনিয়ামে গান ধরে, দারোয়ান জানে উনি গানে ওস্তাদ, গান শেখাতে আসছে। প্রথমে যে ওনাদের কাজ হলো, প্রথমে যে হারমোনিয়ামের জোরে জোরে হারমোনিয়াম বাজায়, তারপরে হারমোনিয়াম সাউন্ড অফ। আর রুবেল পাশের রুমে থাকে, পাহারা দেয়। প্রথম আমাকে রুবেলই বলতো যে স্যার এই যে আসছে, এই যে এখন দরজা আটকালো, চলে যাচ্ছে, এরকম আমাকে SMS পাঠাতো। সব SMS আছে আমার কাছে। 13 বছর চেয়ারে থেকে ক্ষমতার যে অপব্যবহার করেছেন লাকী, তা এতটাই মর্মান্তিক যে শুনলে গা শিউরে উঠবে যে কারো। সদ্য পদত্যাগের পর সাবেক এই মহাপরিচালকের দ্বারা অমানবিক অত্যাচারের শিকার হওয়া কর্মকর্তারা একে একে মুখ খুলছেন। শিল্পকলা একাডেমির এই লাইট ডিজাইনারের কথাই বলা যাক। 1 দশকের বেশি সময় ধরে তিনি পেতেন অর্ধেক বেতন, যার ফলে পরিবার নিয়ে পার করছেন মানবেতর জীবন। ওনার জন্মদিনে মদের পার্টি হয় ঢাকা ক্লাবে। ওনার কার্ড দিয়ে বা শিল্পকলা একাডেমির নামে গত 13 বছরে কতগুলো পার্টি হয়েছে আপনি, আমার মনে হয় যে ঢাকা ক্লাবের রেজিস্টার ঘাটলে বোধহয় পাবেন। অনেক নারীরা ওনার গ্লাসেই মদ ঢেলে দিচ্ছেন, হেসে হেসে ওনার গায়ের উপর দিয়ে উঠে। আমি আমার ছেলেকে একটা খাট কিনে দিতে পারি না। আমার ছেলে
ফ্লোরে তোষক পেতে ঘুমায়। আমার ছেলেটার তোষক পেতে ওইভাবে শুইতে শুইতে আমার ছেলেটার অ্যাজমা প্রবলেম হয়ে গেছে। তেলাপিয়া মাছ আর এই যে ব্রয়লার মুরগি ছাড়া আমার ঘরে আমি কবে অন্য মাংস কিনেছি, অন্য মাছ কিনেছি, এটা আমার মনে পড়ে না। নিজের উপর এমন সব অন্যায়কে নগণ্য ভাবছেন জসিমউদ্দিন, কারণ এমন অনেক সহকর্মী আছেন লাকির অত্যাচার যাদের ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে। খন্দকার রেদোয়ানা নামে টাঙ্গাইলের কালচারাল অফিসার, ওনার স্বামীর সাথে ওনার একটা প্রবলেম ছিল। ওনার এই প্রবলেমটা খুবই মারাত্মক। ওনার স্বামীর সাথে ওনার স্বামী ওনাকে ফিজিক্যালি টর্চার করতেন। এটা নিয়ে তখন তৎকালীন যে ডিসি এবং সরকারি কর্মকর্তারাও অনেক উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কোনো রকমের কোনো সুরাহা হচ্ছিল না। এর মধ্যে উনি প্রেগনেন্ট হয়ে পড়েন। এই প্রেগনেন্ট অবস্থাও তার স্বামী তার উপর অত্যাচার করত। উনি পরে মহাপরিচালক বরাবরে তখন আবেদন করেছিলেন যে আমার জীবন নাশের সমস্যা মানে আশঙ্কা আছে, দয়া করে আমাকে হয় ঢাকায় নিয়ে আসেন অথবা অন্য কোনো জেলায় বদলি করে দেন। 7 মাস 8 মাসের গর্ভবতী অবস্থায় উনি এই শিল্পকলা একাডেমিতে আসতেন। সিঁড়ি ভেঙে ভেঙে উনি দোতলায় উঠতেন। ওই বাচ্চা নিয়ে উনি যখন ডেলিভারির 2 দিন পরে, বোধহয় 1 দিন বা 2 দিন পরে, ওনার কেবিনে ঢুকে ওনার স্বামী ওনাকে শ্বাসরোধ করে হত্যা করে। একজন উপপরিচালক অর্থ ছিলেন, তার নাম ছিল শহীদুল ইসলাম। মানসিক নির্যাতন করতে করতে ওকে এক ধরনের অ্যাবনর্মাল করে ফেললো। আমরা নিজে দেখেছি সেটি অ্যাবনর্মাল ছিল। তাকে সকালবেলা নাস্তা এনে দিয়েছে পরোটা আর সুজি, সে পরোটা খায়, সুজি মুখে মাখে। এই মৃত্যুগুলোর ব্যাপারে আমরা বিশেষভাবে আমরা চাচ্ছি যে এই মৃত্যুগুলোর তদন্ত করে এগুলোর দায় নিরূপণ করে নিষ্পত্তি করতে হবে। লিয়াকত আলী লাকির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর 2022 সালে জিজ্ঞাসাবাদ করে দুদক। তবে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সবকিছু উতরে যান তিনি। নতুন সরকার যেন তার বিচার করেন সে দাবি কর্মকর্তা কর্মচারীদের। অনিয়ম হচ্ছে, আমি প্রতিবাদ করছিলাম। আমাকে সকল নিয়ম নীতি উপেক্ষা করে, ভঙ্গ করে আমাকে ঢাকার বাইরে বদলি করে দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার কালচারাল অফিসার হিসেবে, অথচ সেটি আমার পদ না এবং সেই পদটির নিয়োগ ক্রাইটেরিয়াও এক না। আমি প্রথমে নিয়ম অনুযায়ী আবেদন করি বদলি আদেশ পুনর্বিবেচনা করার জন্য। এটি কোনো রকম সাড়া না দেয় আমি উচ্চ আদালতে শরণাপন্ন হই। উচ্চ আদালত আমার বদলি আদেশটি স্টে করে দেয়, স্ট্যাটাস করে দেয়, অর্থাৎ যেভাবে আছে সেভাবেই থাকবে। আমাকে এখানে পদবি সহ বহাল রাখতে বলে, কিন্তু তারপরেও কোনো রকম লিখিত আদেশ ছাড়াই আমাকে এখানে যোগদান করতে দেওয়া হয় না এবং আমার বেতন ভাতা দিয়ে বন্ধ করে দেয়। আমি যে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সর্বোপরি সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন হয়েছি, আমি এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং এটি আমি একটি উপযুক্ত বিচার চাই, যেন এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকে যে কোনো সাংস্কৃতিক কর্মী, কোনো একজন ন্যায় এবং নীতির পক্ষে থাকা সরকারি কর্মকর্তা যেন আর কখনো এরকম কারো দ্বারা হেনস্থার শিকার না হয়। জানা গেছে এরই মধ্যে লিয়াকত আলী লাকির দুর্নীতি তদন্তে পুনরায় গঠিত হয়েছে তদন্ত কমিটি। সবার প্রত্যাশা স্বৈরাচারের আমলে না হলেও বর্তমান সরকার করবে সুষ্ঠু বিচার। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। মাসের শেষ দিনে বছরের সবচেয়ে বড় কনসার্টের আয়োজন করতে যাচ্ছে মিউজিক সংগঠন বাম্বা। 31 আগস্ট আয়োজিত যে কনসার্টের শিরোনাম রাখা হয়েছে মুক্তি কনসার্ট, যেখানে পারফর্ম করবে বাম্বার সাথে জড়িত দেশের সব ব্যান্ড। স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলনে যারা লড়াই করেছেন সেই আহত বিপ্লবী এবং তাদের পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করতেই মূলত মুক্তি কনসার্টের আয়োজন বলে জানায় বাম্বা। এদিকে কাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল র্যাপ কনসার্ট, কিন্তু দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দেয়ায় কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্তরা। আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি অ্যাওয়ার্ড আইফা 2024-এর মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে শাহরুখ খানকে পেছনে ফেলে রণবীর কাপুর আর আলিয়া ভাটের রাজত্বটাই বেশি। এবছর সর্বোচ্চ 11টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছে রণবীর কাপুরের সিনেমা অ্যানিমাল, আর 10 মনোনয়নে পরের জায়গাটি আলিয়া ভাট অভিনীত রকি ও রানী কি প্রেম কাহিনী ছবিটির। এর পরের জায়গাটি আছে শাহরুখের দখলে। তার অভিনীত 2 সিনেমা জওয়ান ও পাঠান পেয়েছে 7টি করে মনোনয়ন। অন্যদিকে গেল বছরে আলোচিত আরেক সিনেমা 12th ফেল ছবিটির দখলে আছে 5 মনোনয়ন। অক্টোবরেই বসার কথা রয়েছে আইফা 2024-এর পুরস্কার প্রদানের আসর। 6 সেপ্টেম্বর জরুরি ভিত্তিতে হাজির হবেন বলিউড কন্ট্রোভার্সি গার্ল কঙ্গনা রানাওয়াত। নতুন কোনো তর্ক বিতর্ক নিয়ে নয়,
মূলত এদিন মুক্তি পাবে এই অভিনেত্রীর সিনেমা ইমার্জেন্সি। নিজের পরিচালনায় যে ছবিতে কঙ্গনা অভিনয় করেছেন ইন্দিরা গান্ধীর চরিত্রে। গান্ধী ने असम जाकर उसे भी कश्मीर बनने से बचा लिया। বলিউডে নিজ গুণে অভিনেত্রী হিসেবে দৃষ্টান্ত তৈরি করতে চান বলেই শাহরুখ, সালমান, আমির খানের মতো সুপারস্টারদের সাথে ছবি করতে চান না কঙ্গনা রানাউত। ব্যক্তিজীবনেও এই অভিনেত্রীকে দেখা যায় একাই সকল ইস্যুতে সাহসিকতার সাথে লড়তে, এমনকি সদ্যই ভারতীয় সাংসদ হিসেবে শুরু করেছেন রাজনৈতিক জীবনও। এবারে যে এই অভিনেত্রী সিনেমার পর্দায়ও হাজির হতে চলেছেন এক রাজনৈতিক চরিত্র নিয়ে। বলছি কঙ্গনা রানাউত এর মুক্তির অপেক্ষায় থাকা ইমার্জেন্সি ছবির কথা। এই সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে, যে ছবিটি আবার নিজেই পরিচালনা ও প্রযোজনা করেছেন এই অভিনেত্রী। 2 মিনিট 53 সেকেন্ডের যে ভিডিও চিত্রে দেখা যায় তৎকালীন প্রধানমন্ত্রী বাবা জওহরলাল নেহরুর সাথে মেয়ে ইন্দিরা গান্ধীর দ্বন্দ্ব। আভাস পাওয়া যায় ইন্দিরা গান্ধীর রাজনীতিতে পদার্পণ এবং সে সময়কার অস্থিরতার গল্পের। গেল বছর নভেম্বরে ছবি মুক্তির কথা থাকলেও নানা কারণে পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে ইমার্জেন্সি। বাস্তবে রাজনৈতিক ব্যক্তিত্ব কঙ্গনা কতটা ফুটিয়ে তুলতে পেরেছে ইন্দিরা গান্ধীর শাসনামল, 6 সেপ্টেম্বর তাই দেখার পালা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গুঞ্জনটাই সত্যিতে রূপ নিল। বিচ্ছেদের পথেই হাঁটছেন হলিউডের 2 সুপারস্টার জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। গেল কয়েক মাসে এই 2 তারকার আলাদা থাকার খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। দুজনেই সরাসরি কিছু না বললেও জেনিফার বেনের আচরণেই বুঝে নিয়েছে ভক্তরা একসাথে থাকবেন না দুজনে। এরপর সন্তানদের কথা ভেবে ডিভোর্সের সিদ্ধান্ত থেকে সরে আসার চেষ্টাও করেছিলেন জেনিফার। তবে গেল মঙ্গলবার জেনিফার লোপেজ নিজেই কোর্টে আবেদন করেন বেন অ্যাফ্লেকের সাথে ডিভোর্সের। 2022 সালে ভালোবেসে এক হয়েছিলেন বেন অ্যাফ্লেক, জেনিফার লোপেজ। কিন্তু মনের মিল না থাকায় বিয়ের 2 বছরের মাথায় বিচ্ছেদের সুরে ভাসছেন দুজনে। এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।